মধ্যে অনেকক্ষণ পেরিয়ে গেছে। পল্লী অঞ্চলের পথঘাট কাদায় মাখামাখি। একটি টিনের ঘরে ছোট একটি চায়ের দোকান। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর টিনের ঘরে সেই শব্দ অদ্ভুতভাবে একটি ঝিমঝিমে আমেজ এনে দিচ্ছে। চার বন্ধু সেই বৃষ্টি ভেজা রাতে একটু একটু করে চা খেতে খেতে সন্ধ্যা মজলিস জমিয়ে তুলেছে। খেলার খবর, ভুখা মিছিলের বার্তা, ইলেকট্রিক ট্রেনের কাহিনী, সিনেমার নানাবিধ গল্প। অবশেষে আপনা থেকেই গল্পের মোড়টা যেন ভূতের কাহিনীর দিকেই এগিয়ে গেল। রক্ত যাদের গরম, জীবনটাকে যারা তুড়ি দিয়ে উড়িয়ে দিতে ভালোবাসে, তারা চট করে ভূতকে বিশ্বাস করতে চায় না। ভূতটা যেন একটা রসিকতার ব্যাপার। চায়ের মজলিসে গরম পাঁপড়ের মতোই তা মুখরোচক। তা হলেও ক্ষতি নেই, কিন্তু গরম গরম পেলে অতি সহজেই সন্ধ্যা মজলিসটা বেশ জমে ওঠে। এমনই ভাবেই চারটি তরুণ বন্ধু ভূতের গল্পে মশগুল হয়ে উঠল। বাইরের দিকে ওদের তাকাবার ফুরসত ছিল না, কেননা বাইরে ছিল বড্ড অন্ধকার। তাকালেও চট করে কিছু চোখে পড়ে না। অনেকক্ষণ ধরে এক সুরে যে বৃষ্টি পড়ছিল, তাতে যে কোনো মিউনো গল্প দিব্যি জমে ওঠে। আর এই তো ছিল সন্ধ্যা মজলিসের সেরা অনুপান, ভুতুরে গল্প। কাজে ছেলেরা নিজেদের মধ্যে যেন মাকড়সার জাল বুনে একেবারে সমাধিস্থ হয়ে গিয়েছিল। এমন সময়ে হঠাৎ করে এসে ঢুকলো একটা লোক। তার সারা অঙ্গ ঢেকে রয়েছে একটি বর্ষাতি, আর সেই বর্ষাতি থেকে ক্রমাগত জল ঝরে পড়ছে। চার বন্ধু অবাক হয়ে সেই দিকেই তাকালো। তাদের মনে হলো যেন কোনো ভূতের গল্পেরই একটি চরিত্র বাহিরের ওই সূচিভেদ্য অন্ধকার ভেদ করে তাদের সামনে আত্মপ্রকাশ করলো। ওদের বিস্ময় অবশ্য সেইখানেই কেটে যায়নি, কেননা আরো ভালো করে তাকিয়ে ওরা বুঝতে পারলো যে আগন্তুক তাদের পল্লী অঞ্চলের কেউই নয়, একেবারে খাঁটি সাহেব। তখন তো ওদের বিস্ময়ের আর পরিসীমাও রইল না। সাহেবটি সরাসরি তাদের কাছেই চলে এলো। তারপর ওদের দিকে চোখ রেখে অস্ফুট কণ্ঠে প্রশ্ন করলো, এখানে হান্টিং হাউস কোথায় আছে? চার বন্ধুই কলেজের পড়ুয়া, তাই বিদেশি সাহেবের সঙ্গে কথাবার্তা চালাতে তাদের কোনো অসুবিধেই হলো না। বন্ধুদের মধ্যে প্রথমে রমেনি কথার উত্তর দিল। বললে, এই গ্রামের ভেতর মাইলখানেক পথ চলে গেলে একটি বিরাট জমিদার বাড়ি আছে। বহুদিনের পুরনো বাড়ি, কেউ এখন বসবাস করে না সেখানে। তারই দোতলায় একটি কামরা আছে। কেন, সেখানে যেতে চাও নাকি? অমনি শৈলেশ তার মুখের কথা কেড়ে নিয়ে ফোড়ন কাটলে, হ্যাঁ, সেই নির্জন ঘরে যদি এক রাত কাটাতে পারো, তাহলে ভূতের ঠিকানা ঠিক পেয়ে যাবে সাহেব। এই কথা শোনার পর সাহেব বিচ্ছিরি গলায় কেমন যেন হেসে উঠল। ক্রমাগত চিৎকার করার পর যেভাবে মানুষের গলা ভেঙে যায়, অনেকটা সেই রকম তার গলার আওয়াজ। সাহেব তারপর ওদের দিকে একবার বাঁকা চোখে তাকালে, আর নিজের কোমরে গুজে রাখা রিভলভারটি খুলে নিয়ে ডান হাতের চোটে ঘন ঘন নাচাতে লাগলো। ওর ধরন ধারণ দেখে চার বন্ধু বড্ড অস্বস্তি বোধ করতে লাগলো। কোত্থেকে এলো এই সাহেব? ওর নিয়তেই কি ওকে এই জলধরা রাত্রে এই অজপাড়া গায়ে হাতছানি দিয়ে ডেকে এনেছে নাকি? বন্ধু রসিকতা করে প্রশ্ন করলে, তা সাহেব, সেই ভুতুরে বাড়িতে তুমি একাই যেতে পারবে, না লোক আর লণ্ঠন সঙ্গে জুটিয়ে দিতে হবে? সাহেব আর একবার তার সেই রহস্যময় হাসি হেসে উঠল। তারপর পকেট থেকে নিজের টর্চটি বের করে বাহিরের মিশকালো আধারের উদ্দেশ্যে যেন আলোর বুলেট ছেড়ে দিল। সত্যি জোরদার টর্চ বলতে হবে। একটা গাছের মাথায় আলোটা গিয়ে পড়তে কয়েকটি বাদুড় ডানা ঝাপট করতে করতে আকাশে উড়িয়ে গেল। যেমন ভাবে আকস্মিক সাহেব ঘরে ঢুকেছিল, ঠিক তেমনি রহস্যজনকভাবে বৃষ্টির ভেতরে সে বেরিয়েও গেল। অনেক দূর পর্যন্ত তার সে টর্চটিকে জ্বলতে আর নিভতেও দেখা গেল। ঘরের ভেতর বন্ধু চারজন নির্বাক হয়ে বসে রইল। সাহেবকে পুরো জমিদার বাড়িতে পাঠানো ঠিক হলো কিনা সেই কথাই ওরা হয়তো ভাবতে লাগলো। প্রতিবাদ করবার সময়ও যে সাহেব দিলে না, এই কথা মনে করে ওদের সবাইকার নিবৃত্ত অন্তরে যেন একটা অজানিত আশঙ্কা ঘনীভূত হলো। এই চার বন্ধুর বাড়ি ফিরবার তাড়া ছিল না।
কেননা তারা গ্রীষ্মের ছুটিতে দেশে ফিরে এসেছে। রাত যতই গভীর হোক, বাড়িতে ভাত ঢাকা থাকে জানা কথা। ওরা কিন্তু আরো খানিকক্ষণ বসে থেকে সাহেবের জন্য অস্বস্তি বোধ করতে লাগলো। সত্যি, এই বিদেশি লোকটি যদি কোনো বিপদে পড়ে যায়, তবে তো ওরা চারজনই নিমিত্তের ভাগী হয়ে পড়বে। বাহিরের মিশকালো অন্ধকারের দিকে তাকিয়ে আর ঝিমঝিম বৃষ্টির কথা ভেবে ওদের মন সত্যি ব্যাকুল হয়ে উঠল। মানুষটাকে একটা খেয়ালের ঝোঁকে মরণের মুখে ঠেলে দেওয়া হলো না তো? চার বন্ধুরই বাইক ছিল। ওরা নিঃশব্দে চায়ের দোকানের পয়সা চুকিয়ে দিয়ে বাহিরে বেরিয়ে এলো। তারপর রওনা হলো সেই পুরো বাড়ির উদ্দেশ্যে। বহুকাল তারা ও অঞ্চলে যায়নি। তারপর সম্প্রতি কলেজ ছুটি হতে দেশে এসেছে। ওখানে পৌঁছে তো সবাই থমকে দাঁড়ালো। সেই পুরো বাড়ির সামনে এমন আগাছা ও কাটা গাছ গজিয়েছে যে ভেতরে ঢোকে কার সাধ্যি। অনেকক্ষণ বৃথা চেষ্টা করে তারা জীর্ণপ্রায় ভবনটিতে ঢোকবার আশা একেবারে ত্যাগ করলো। ভূত ছাড়া সাপের ভয়ও তো আছে। এই আঁধার রাতে পুরো বাড়িতে ঢোকা মানে নিজের জীবনটাকে জমের হাতে তুলে দেওয়া। তাদের আগে যে আর কেউ এই বাড়িতে ঢুকেছে এমন কোনো চিহ্ন তারা খুঁজে পেল না। দূর থেকে তারা অপরিচিত সাহেবকে উদ্দেশ্য করে ডাকাডাকি করলে সে শব্দ ভাঙা দেওয়ালে প্রতিহত হয়ে ফিরে এলো। কোনো সাড়াই মিলিল না। শৈলেশ বলল, কাল ভোরে খবর নেওয়া ছাড়া আর কোনো উপায় তো দেখছি নে। জনার্দনের মাথায় একটা বুদ্ধি এলো। সে বলল, আমরা বড় জোর গ্রামের চৌকিদারকে খবরটা দিতে পারি। সে যদি রাত্রে বাড়িটার উপর একটু নজর রাখে। এই পরামর্শে সবাই বেশ খুশি হলো। আর যাওয়ার পথে চৌকিদারের কাছে খবরটা পৌঁছে দিয়ে তারা যে যার বাড়ি চলে গেল। তখন জলটা একটু ধরেছে বটে, তবে পথের দুপাশের বড় বড় গাছ থেকে টুপটাপ করে ফোঁটা পড়ছে। রাত্রিরের খাওয়া দাওয়া চুকিয়ে চার বন্ধু একটা বাড়িতে মিলিত হলো। সেটা শৈলেশদের বাড়ি। ওদের বৈঠকখানা ঘরটা খালিই পড়ে থাকে। তাই চার বন্ধু ঠিক করলে সেই রাত্রিরে তারা সবাই মিলে এক ঘরেই কাটাবে। কেন যেন ওদের মনের কোণে বৃশ্চিক দংশন করতে লাগলো যে সাহেবের যদি কোনো অনিষ্ট হয়, তবে আইনের চোখে না হোক পরোক্ষভাবে ওরাই কিন্তু দায়ী থাকবে। জনার্দন মন্তব্য করলে, এসো তবে আমরা একটা রাত কেটে জাগাই। কি জানি, যদি কোনো খারাপ খবর থাকে তবে চৌকিদার এসে আমাদের ডেকে তুলবেই। রাত জাগা ঠিক হলো না। গল্প করতে করতে কখন যে ওরা ঘুমের কোলে ঢলে পড়েছে সে কথা নিজেরাই জানে না। আচমকা সকলের ঘুম ভেঙে গেল শেষ রাত্রিরে চৌকিদারের হাঁক ডাকে। চৌকিদার ওই বাড়িটার ওপর দৃষ্টি রেখেছিল। তার শেষ টহলের শেষ সময়ে ভেতর থেকে নাকি একটা বিচ্ছিরি খিলখিলে হাসি শুনে সে থমকে দাঁড়ায়। তারপর সে ক্রমাগত রাম রাম চিৎকার করতে থাকে। একা সে বাড়িতে ঢোকবার সাহস চৌকিদারের ছিল না। তাই কলেজের বাবুদের ডাকতে এসেছে সে। চৌকিদারের সঙ্গে ওরা গিয়ে যখন জমিদারের ভাঙা বাড়িতে হাজির হলো, তখন পূব আকাশটা প্রায় ফর্সা হয়ে এসেছে। চৌকিদার লাঠি দিয়ে আগাছা সরিয়ে ওদের পথ করে দিল। ওরা সবাই তার পেছন পেছন এগিয়ে চলল। একতলায় জায়গায় জায়গায় বেশ ভেঙে গেছে। দোতলায় উঠবার সিঁড়িটা খুঁজে নিয়ে ওরা যেই ওপরের দিকে রওনা হয়েছে, অমনি একদল চামচিকে সবাইকার মাথার ওপর চক্কর দিয়ে ঘুরতে লাগলো। কিন্তু ওরা সেসব কিছুই ভ্রুক্ষেপ করলো না। হাজির হলো গিয়ে দোতলার বিরাট বারান্দায়। সামনের একটা ঘর থেকে কেমন যেন গো গো শব্দ শোনা যাচ্ছে। দরজাটা ধাক্কা মেরে খুলে ফেলে সবাই একসঙ্গে ঢুকে পড়লো সেই ঘরে। কি আশ্চর্য ব্যাপার! সেই সাহেবটাই তো। লোকটার গো আছে বলতে হবে। এই ভাঙা জঙ্গলে ভর্তি জনমানবহীন বাড়িতে ঢুকতে ওর একটুকু ভয় করেনি? কিন্তু ও সাহেবটা যে অর্ধচেতন হয়ে পড়ে আছে, আর তারই মুখ থেকে ওই রকম একটা গো গো শব্দ বেরোচ্ছে। শৈলেশ বললে, কি আশ্চর্য! টর্চটা জেলে সাহেব যেন কি লিখছিল। বুদ্ধু নিচু হয়ে বসে পড়ে মন্তব্য করলে, ডায়েরি দেখছি যে সাহেব ডায়েরি লিখছিল। জনার্দন বললে, তাজ্জব ব্যাপার, ডায়েরিটা তাহলে পড়ে দেখতে হয়। সেও নিচু হয়ে বসে পড়ল। সবাই একসঙ্গে বলে উঠল, পর পর সাহেব কি লিখতে চেয়েছিল অজ্ঞান হয়ে গেছে এতক্ষণে, সেটা কি জানা দরকার। জনার্দন তখন ডায়েরি থেকে পড়তে লাগলো।
12 থেকে 15 মিনিট অনেক কষ্ট করে উঠে এসেছি। ভয়ের কিছুই নেই। শিয়াল আর চামচিকের আস্তানা হয়েছে বাড়িটা। ঠিক করেছি রাতটা এই ঘরেই কাটিয়ে দেব। বর্ষাতিটা ভালো করে মেঝেতে পেতে নিলাম। বেশ শীত শীতও করছে। ঘরের জানালাগুলো বন্ধ করে দিলাম। টর্চটা জ্বালানোই থাকলো। 1 থেকে 20 মিনিট হয়তো একটু ঘুমিয়ে এসেছিল। হঠাৎ কিসের শব্দে চোখ থেকে মিলে দেখলাম, কি আশ্চর্য, ঘরের জানালাগুলো দরাম দরাম করে খুলে যাচ্ছে। এর কারণ কি? জানালাগুলো আবার বন্ধ করলাম। 1 থেকে 30 মিনিট একটা পৈশাচিক হাসছে। আবার চমকে উঠলাম। তাকিয়ে দেখি জানালাগুলো আবার ভীষণ শব্দ করে খুলে যাচ্ছে। এবার সত্যি আশ্চর্য হলাম। উঠে দাঁড়ালাম। বৃষ্টি অনেকক্ষণ থেমে গেছে। ক্ষীণ চাঁদের আলোতে বাহিরেটা ভালো করে নজরে পড়ে না। পাশের ঘরে কি যেন কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। 1 থেকে 45 মিনিট হঠাৎ ভেসে এলো একটা বুক ফাটা কান্নার শব্দ। তাকিয়ে দেখি বন্ধ দরজা ভেদ করে একটি কঙ্কাল আসছে। কঙ্কালটা যেন 2 হাত দিয়ে নিজের মুখ ঢাকছে। কি কর্কশ কান্না! তাড়াতাড়ি কোমর থেকে রিভলভারটা বের করে কয়েকটা গুলি ছুড়লাম। ধোঁয়ায় ঘরটা ভর্তি হয়ে গেল। টর্চ তুলে দেখি কঙ্কালটা আর ঘরের ভিতরে নেই। 2 থেকে 5 মিনিট এবার আর কান্না নয়, প্রচন্ড খিলখিলে হাসি। তাকিয়ে দেখি মাথার উপর অনেকগুলি কঙ্কাল ঘুরে বেড়াচ্ছে। তাদের ঠান্ডা নিঃশ্বাস যেন আমার ঘাড়ে এসে লাগছে। মনে হচ্ছে সেই জায়গাটা যেন জমে বরফ হয়ে গেল। তাড়াতাড়ি লাফিয়ে উঠলাম মেঝে থেকে। প্রচন্ড চিৎকার করে উঠলাম আমি। সেটা ভয় থেকে না ওদের ভয় দেখানোর জন্যে নিজেই বুঝতে পারলাম না। হঠাৎ ওপরের দিকে তাকিয়ে দেখি কঙ্কালগুলো যেন হাওয়ায় মিশে গেছে। 2 থেকে 30 মিনিট ঘুম চোখ থেকে একেবারে পালিয়ে গেছে। ভয়ানক শীত করছে আমার। মনে হচ্ছে যেন দার্জিলিং কিংবা লন্ডনে আছি। গরমের কাল বলে সঙ্গে উলির কিংবা গরম জামা কিন্তু নেই। সবগুলো জানালা দিয়ে হু হু করে শীতের হাওয়া আসতে লাগলো। জানালাগুলো আবার বন্ধ করে দিলাম। 3 থেকে 10 মিনিট কিছুই বুঝতে পারছি না আমি জেগে আছি না ঘুমিয়ে পড়েছি। মনে হলো শ্বেত শুভ্র কঙ্কালগুলো আস্তে আস্তে পা টিপে টিপে এসে আমার গায়ের উপর একটি বরফের চাদর বিছিয়ে দিলে। আমি শত চেষ্টা করেও গা থেকে সে চাদর খুলে ফেলতে পারলাম না। উহ, কি কাল ঘুম যেন আমার চোখে! কি প্রচন্ড শীত! ডায়েরিতে এই পর্যন্তই লেখা আছে। 4 বন্ধু অবাক হয়ে ডায়েরির দিকে তাকিয়ে রইল। ওদিকে চৌকিদার এরই মধ্যে নিচে গিয়ে এক মগ জল সংগ্রহ করে এনেছে। সেই জল আজানা করে নিয়ে সাহেবটির মুখে চোখে ছিটিয়ে দিতেই সে 2 চোখ মিলে তাকালো। চোখ দুটো জবা ফুলের মতো লাল। হা হা করে হেসে উঠল সেই সাহেব। সাহেবের গায়ে এত জোর যে ওরা 4 বন্ধু মিলেও তাকে ধরে রাখতে পারলো না। তারপরই তার দেহটা একেবারে নেতিয়ে পড়ল। কিছুক্ষণ বাদে এই বাড়িটিরই প্রাচীন বুড়ো দারোয়ান লাঠি ঠক ঠক করতে করতে এসে হাজির হলো। সে এই ভুতুরে বাড়িটার কাছেই কোথায় যেন থাকে। এই বাড়িতে লোকজনের আনাগোনার শব্দ পেয়ে আর চিৎকার শুনে দেখতে এসেছে সে আসল ব্যাপারটা কি। দারোয়ানের বয়স নাকি 108 বছর। তার কাছে সব কথা জানা গেল। এই জমিদার পরিবারে 3 পুরুষ আগে একজন নাকি ছিল খুব অত্যাচারী। হেন অন্যায় কাজ নেই যা করতে তার হাত কাঁপতো না। একেবারে একদল দুর্ভিক্ষ পীড়িত প্রজাকে অতি সামান্য কারণে ধরে এনে খেতে না দিয়ে দিনের পর দিন শুকিয়ে রেখে মেরে ফেলে। তারপর থেকে এই বাড়িতে ভূতের উপদ্রব। শোনা যায় সেই জমিদার নাকি ভূতের হাতেই মারা গিয়েছিল। কাহিনী শেষ করে এই অতি বৃদ্ধ দারোয়ান আকাশের দিকে হাত তুলে বললে, নসিব, নসিব, সবই নসিব। নইলে এই পরদেশের সাহেব এখানে প্রেতাত্মার হাতে প্রাণ দিতে আসবে কেন? এখানে শেষ করছি আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।